আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অবৈধ ইউনূস সরকার যাওয়ার আগে বাংলাদেশকে চিরদিনের জন্য আমেরিকার দাসে পরিণত করে রেখে গেছেন। ওদিকে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার ক্ষমতায় বসার 2 মাসের মাথায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করলেন। নামে অংশীদারিত্বের চুক্তি হলেও এই চুক্তিতে কি আছে সে সম্পর্কে জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে, যেমনটি রেখেছিলেন ইউনূস। অথচ একটি সংসদ নাকি কার্যকর রয়েছে এবং সেই সংসদে যুদ্ধাপরাধী জামায়াতের এমপিরা আবোল তাবোল কথা বলছেন, কিন্তু এইসব চুক্তি নিয়ে কোনো কথা শুনতে পায়নি জনগণ। অনেকদিন পরে আমরা ইউনূসের চুক্তি সম্পর্কে তারই প্রিয় দেবপ্রিয় ভট্টাচার্য গংদের কাছ থেকেই শুনতে পাচ্ছি যে এটা নাকি দাসত্বের চুক্তি। কে জানে, কিছুদিনের মধ্যেই হয়তো ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবো যে বাংলাদেশকে তারেক রহমান আরেক বেচা দিয়েছেন ইউরোপের কাছে। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যখন আমি বাংলাদেশের সাম্প্রতিক এই উদ্বেগজনক ঘটনা প্রবাহের দিকে তাকাই, তখন আমার কাছে বিষয়টি অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে। স্বাধীন, সার্বভৌম এবং বাংলাদেশের রাজনীতি এবং এর অখণ্ডতা নিয়ে কথা বলতে গেলে সবার আগে যে নামটি উচ্চারণ করতে হবে সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এর কারণ শুধু এই নয় যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরাতন বা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল, বরং বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মের পূর্ব থেকেই একমাত্র এই দলটি একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক নীতিতে চলে আসছে। জাতির পিতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দলটি আমাদের একটি স্বাধীন ভূখণ্ড এবং 1972 সালের সংবিধানের 4 জাতীয় মূলনীতি উপহার দিয়েছিল, সেই দলটিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার গভীর ষড়যন্ত্রের পরিণতি হলো আজকের এই অন্ধকার চুক্তিগুলো। ইতিহাস নির্মমভাবে সাক্ষ্য দিচ্ছে বাংলাদেশে বারবার অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা ক্ষমতায় এসেই প্রথম আঘাতটি হানে আওয়ামী লীগের উপর। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে যেমন এই দলটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, ঠিক তেমনি 2024 সালের অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে অধ্যাদেশ জারির মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। আর সেই একই ধারাবাহিকতায় ইউনূস সরকারেরই বর্ধিত সংস্করণ তারেক রহমানের বর্তমানের সরকার সংসদে আইন পাশ করে সেই নিষেধাজ্ঞাকে পাকাপোক্ত করেছে। এর মূল লক্ষ্য অত্যন্ত সুদূরপ্রসারী। মুক্তিযুদ্ধের পক্ষের এই মূল শক্তিটিকে রাজনৈতিক মাঠ থেকে সম্পূর্ণ সরিয়ে দিয়ে দেশকে বিনা বাধায় বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া। গত সোমবার সেই ধারাবাহিকতারই একটি নতুন এবং ভয়ঙ্কর অধ্যায় রচিত হয়েছে। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারিত্ব এবং সহযোগিতার চুক্তি বা পিএসএ স্বাক্ষর করেছে। অথচ সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আইনগতভাবে বাধ্যতামূলক এত বড় একটি চুক্তির বিষয়ে দেশের জাতীয় সংসদে কোনো আলোচনাই হয়নি। দেশের মানুষকে এই বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। এই চুক্তিতে বাণিজ্য, বিনিয়োগ, সুশাসন, মানবাধিকার, প্রতিরক্ষা, ইন্টারনেট নিরাপত্তা, জলবায়ু, জ্বালানি থেকে শুরু করে মৎস্য, কৃষি প্রায় 35টি স্পর্শকাতর খাত অন্তর্ভুক্ত হয়েছে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া এই আলোচনা জুলাইয়ের গণ অভ্যুত্থানের বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সাময়িক ভাবে থমকে গেলেও অন্তর্বর্তী সরকারের সময় তা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হয়। আপনাদের মনে থাকার কথা যে জার্মান অ্যাম্বাসেডর বলেছিলেন যে ইউরোপের সাথে চুক্তি না হলে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে বা ইউনূসের সরকারকে সমর্থন দেবে না। বুঝতেই পারছেন যে কি থেকে কি হয়েছে। 1 বছরের বেশি সময় ধরে 5 দফা আলোচনার পর 83টি ধারা সম্বলিত এই খসড়া চূড়ান্ত করা হয়েছে। কিন্তু যে সংসদে বসে জামায়াতের যুদ্ধাপরাধী নেতারা সারাদিন হইচই করেন, সেই সংসদে দেশের এত বড় একটি ভাগ্য নির্ধারণী চুক্তি নিয়ে টু শব্দটি উচ্চারিত হচ্ছে না কেন বলুন তো? এই চুক্তিতে যে দেশের স্বার্থ বিরোধী কিছু নেই তা নিশ্চিত করার কোনো উপায় জনগণের হাতে রাখা হয়নি। এই একই স্বেচ্ছাচারী চিত্র আমরা দেখেছিলাম অবৈধ ইউনূস সরকারের বিদায় বেলায়। নির্বাচনের মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে তারা যে বাণিজ্য চুক্তিটি করেছিল সেটি নিয়ে এখন খোদ ইউনূস সরকারের ঘনিষ্ঠ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি হতভম্ব এবং স্তম্ভিত হওয়ার কথা বলছে। তারা প্রশ্ন তুলছে, একটি অনির্বাচিত সরকার কিভাবে এমন একটি দীর্ঘমেয়াদী চুক্তি করে যেতে পারে যার দায়ভার আগামী প্রজন্মকে দিতে হবে। অথচ সেই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে তারেক সরকারের
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অত্যন্ত দম্ভের সাথে দাবি করেছিলেন যে চুক্তির আগে তারা বিএনপি এবং জামায়াতের প্রধানদের কাছ থেকে সম্মতি নিয়েছিলেন। এই বক্তব্য থেকে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে অবৈধ ক্ষমতা দখলকারী এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তিগুলো কিভাবে একজোট হয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী দম্ভ করে বলেছেন যে এই চুক্তির মাধ্যমে আমেরিকার কাছ থেকে আগামী 15 বছরে $22 বিলিয়ন পণ্য এবং জ্বালানি কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বোয়িং এর উড়োজাহাজ কেনা হচ্ছে এবং গম এবং সয়াবিনের মতো পণ্য আমদানি বাড়ানো হচ্ছে। এর বিনিময়ে তৈরি পোশাক খাতে সামান্য কিছু শুল্ক ছাড়ের মূলা ঝুলিয়ে এই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খল পরানো হয়েছে দেশের অর্থনীতিকে। তিনি ভিয়েতনাম বা কম্বোডিয়ার সঙ্গে তুলনা করে এই চুক্তির পক্ষে সাফাই গাইলেও এই সত্যটি আড়াল করতে চাইছেন যে একটি বৈধ এবং শক্তিশালী নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশ কখনো সমান্তরাল শর্তে বিদেশিদের সঙ্গে দর কষাকষি করতে পারে না। এখানে মূল সংকটটি শুধু বাণিজ্য বা অর্থনীতির নয়, বরং রাষ্ট্রের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের। একটি রাষ্ট্র যখন তার নিজস্ব রাজনৈতিক বৈধতার তীব্র সংকটে ভোগে, তখন সেই দুর্বল সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী বলয়গুলোর হাতের পুতুলে পরিণত হয়। তারেক রহমানের এই সরকার, যার জন্ম একটি প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত প্রক্রিয়ার মাধ্যমে এবং যার রাজনৈতিক ভিত্তি অত্যন্ত নড়বড়ে, তারা এখন পশ্চিমা শক্তিগুলোর সব শর্ত বিনা বাক্যে মেনে নিচ্ছে, একের পর এক চুক্তি করছে। একদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে অর্থনৈতিক নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই পিসিএ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি নির্ধারণের অধিকারও পশ্চিমা জোটের কাছে দেওয়া হচ্ছে। এর সুদূর প্রসারী লক্ষ্য যে কেবল অর্থনীতিতে সীমাবদ্ধ নয়, তা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির দিকে তাকালেই বোঝা যায়। তিনি তারেক রহমানকে লেখা চিঠিতে বাণিজ্য চুক্তির পাশাপাশি প্রতিরক্ষা চুক্তির বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন। যদিও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে জিসোমিয়া বা আকসার মতো সামরিক চুক্তি নিয়ে এখনো আলোচনা হয়নি, কিন্তু তিনি একথাও স্বীকার করেছেন যে আগামী দিনে ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে তাদের নতুন করে ভাবতে হবে। অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সামরিক এবং কৌশলগত বলয়ে বাংলাদেশকে প্রবেশ করানোর পটভূমি অত্যন্ত সুকৌশলে প্রস্তুত করা হয়েছে। একটি স্বাধীন ভূখণ্ড কখনো এমন দুর্বল এবং অবৈধ নেতৃত্ব দিয়ে নিজের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারে না। যখন দেশের স্থপতিকে অস্বীকার করা হয়, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিমূল ৭১-এর ৪ মূলনীতিকে পদদলিত করা হয় এবং দেশের একমাত্র প্রকৃত গণতান্ত্রিক দল আওয়ামী লীগকে চক্রান্ত করে নিষিদ্ধ করে রাখা হয়, তখন সেই রাজনৈতিক শূন্যস্থানে এভাবেই বিদেশি আধিপত্যবাদ জেঁকে বসে। অবৈধ ইউনূস সরকার থেকে শুরু করে তারেক রহমানের সরকার, তারা সবাই একই রাজনৈতিক প্রবাহের অবিচ্ছেদ্য অংশ। তারা জনগণের কাছে বিন্দুমাত্র দায়বদ্ধ নয়, তাদের একমাত্র দায়বদ্ধতা সেই সব বিদেশি প্রভুদের কাছে যারা তাদেরকে এই অবৈধ ক্ষমতায় বসিয়েছে, টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতের নিশ্চয়তা দিচ্ছে। একের পর এক এই অসম এবং অন্ধ চুক্তি সই করার মধ্য দিয়ে তারা আগামী দিনের নির্বাচিত এবং স্বাধীন সরকারগুলোর হাত পা চিরতরে বেঁধে ফেলছে। বাংলাদেশের রাষ্ট্রনীতি এখন এমন একটি অন্ধকার গহ্বরে প্রবেশ করছে, যেখানে জাতীয় স্বার্থ, জবাবদিহিতা এবং জনগণের অধিকার বলতে আর কিছুই অবশিষ্ট নেই। আজকে ইউরোপের সঙ্গে যে চুক্তিটি সই হলো, তা হয়তো খুব শিগগিরই আমাদের নতুন করে নির্মম বাস্তবতাটি মনে করিয়ে দেবে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শিকল পরিয়ে দেশটিকে কিভাবে সম্পূর্ণ বিনা বাধায় আন্তর্জাতিক বাজারে আরেকবার নিলামে তোলা হয়েছে। খুব বেশি দিন অপেক্ষা করতে হবে বলে মনে হয় না আমার। আওয়ামী লীগের নেতাকর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে, কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা, বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণভাবে জোরালো হয়ে উঠেছে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় খুব শিগগিরই দিল্লি যাচ্ছেন, এই খবরটি এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে একটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
2025-এর জুন মাসে ঈদুল আজহা পালন করতে এক দফা মায়ের কাছে গিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের পাসপোর্টটি 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সরকার আটকে দিলে গ্রিন কার্ডধারী সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেন এবং সেই পাসপোর্ট দিয়েই তিনি দিল্লি পৌঁছেছিলেন গত বছর জুন মাসে। এবং মায়ের সঙ্গে ঈদ করতে, মায়ের সঙ্গে মা যেই অতি সুরক্ষিত বাড়িতে ভারত সরকারের আতিথেয়তায় আছেন সে বাড়িতেই তিনি ছিলেন এবং সে বাড়িতে তখন শেখ রেহানাও ছিলেন। এই দিল্লিতেই অবস্থান করছেন সজীব ওয়াজেদ জয়ের বোন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও তার বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরির সূত্রে। এই অবস্থায় সজীব ওয়াজেদ জয় দিল্লি যাওয়া মানেই একরকমের একটা পারিবারিক বৈঠকের সুযোগ মেলে শেখ হাসিনা পরিবারের জন্য এই সময়টায়। এই অবস্থায় সজীব ওয়াজেদ জয় যে দিল্লি যাচ্ছেন সেটা একটা বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, এ কারণে যে আবারও নতুন করে এই যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গটি যেমন বারবার আলোচনায় আসছে যে সত্যিই কি শেখ হাসিনার সমর্থনে কিংবা সরকার অথবা বাংলাদেশের সেনাবাহিনীর উস্কানিতে বাংলাদেশে একটা নতুন আওয়ামী লীগ গঠনের হাসিনাকে মাইনাস করে প্রচেষ্টা নেওয়া হচ্ছে কিনা সেই জল্পনা যখন তুঙ্গে, তখন আওয়ামী লীগের ভেতরে এই দাবিটা কিন্তু বেশ দানা বেঁধে উঠেছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় পরবর্তী নেতা হিসেবে দায়িত্ব নেবেন কিনা। এই বিষয়টা এইরকম একটা টালমাটাল সময়ে খোলাসা করে বললে দল আরো পাকাপাকিভাবে সংগঠিত হওয়ার সুযোগ পাবে। মানে শেখ হাসিনা চলে গেলে, শেখ হাসিনার কিছু হলে, শেখ হাসিনাকে যদি আর কখনো বাংলাদেশে ফিরতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের কি হবে, এমন একটা আওয়াজ 2024-এর 5ই আগস্টের পর থেকেই কিন্তু বারবার তোলা হয়েছে এবং বারবার আওয়ামী লীগ প্রসঙ্গে এই আলাপটা ওঠানোর চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে, শেখ পরিবারকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ নতুন করে পরিশুদ্ধকরণের মাধ্যমে মানে একটা রিফাইন্ড আওয়ামী লীগের জন্ম দেওয়া যায় কিনা। নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের ভেতরে এই নিয়ে কোনো চাঞ্চল্য সৃষ্টি হতে পারেনি, কারণ তারা মনেই করে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বাইরে আওয়ামী লীগের কেউ যদি নেতৃত্বে আসেন তাহলে তারা দলটাকে সেভাবে সংগঠিত করতে পারবেন যেভাবে সংগঠিত করতে সংসার সন্তান ছেড়ে, প্রবাস জীবন ছেড়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হয়েছিল এবং আওয়ামী লীগের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল এবং যার নেতৃত্বে শেষ পর্যন্ত 21 বছর বাদে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছিল। কাজেই আওয়ামী লীগের নেতাকর্মীরা স্পষ্টতই মনে করেন শেখ হাসিনা যতদিন আছেন ততদিন শেখ হাসিনাই আওয়ামী লীগের একমাত্র নেতা হতে পারেন, যিনি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীকে সংগঠিত রাখতে পারেন, ঐক্যবদ্ধ রাখতে পারেন এবং তিনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। আওয়ামী লীগের রাজনীতির সকল স্তরে এই বিশ্বাস ভীষণ দৃঢ়ভাবে আছে, কারণ শেখ হাসিনা নিজে বারবার তার নেতাকর্মীদের একথাটা বলেন যে 5ই আগস্টের ওই ঘোরতর দিনেও আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছেন এটা নিশ্চয়ই একটা কারণ থাকতে হবে। কাজেই বাংলাদেশে তিনি ফিরে যাবেন তার সকল নেতা কর্মীদের নিয়ে, আবারও আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় করবেন তার নেতৃত্বেই। এই অবস্থাতেও আওয়ামী লীগের নেতা কর্মীদের ভেতরে একটা বড় দাবি এখন একটা অংশের মধ্যে দানা বেঁধে উঠছে যে কেনই বা পরবর্তী নেতা হিসেবে সজীব ওয়াজেদ জয় আনুষ্ঠানিকভাবে এ সময়ে দায়িত্ব নিচ্ছেন না। কারণ সজীব ওয়াজেদ জয় অনেক সক্রিয় হয়েছেন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে। তিনিও তার মায়ের মতোই প্রায়শই দলের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক করছেন, দলকে সংগঠিত রাখার চেষ্টা করছেন, নানা রকম সলা পরামর্শ করছেন দলের নেতাকর্মীদের সঙ্গে। তাহলে দলে তিনি দায়িত্ব নেবেন, দলে কোনো প্রয়োজন দেখা দিলে, জরুরি প্রয়োজন দেখা দিলে এই আনুষ্ঠানিক বক্তব্যের বা এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে বাধা কোথায়?
এই চাপটা এখন শেখ পরিবারের ওপর বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে তাই একটা চাঞ্চল্য তৈরি হয়েছে যে এ দফায় এই আলোচনাটা যখন অনেকটাই তুঙ্গে, তখন যখন সজীব ওয়াজেদ জয় দিল্লি যাচ্ছেন, যেই দিল্লিতে সাইমা ওয়াজেদ পুতুলও আছেন, যেই দিল্লিতে শেখ রেহানাও থাকেন প্রায়শই, তখন কেন শেখ পরিবার একত্রে বসে এই সিদ্ধান্তটি গ্রহণ করে না এবং এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানায় না? শেখ হাসিনা এই বিষয়টি নিয়ে ভাবছেন, এটাও অনেকের মাথায় ঘুরছে। কারণ শেখ হাসিনা প্রায় সপ্তাহ 2 সপ্তাহ পর পর এই যে অতি সুরক্ষিত তার যে বাসস্থান, সেখানে সকল নিরাপত্তার যেসব ফর্মালিটিস আছে সেসব আনুষ্ঠানিকতা পেরিয়ে আওয়ামী লীগের যে 6-7 জন নেতার দলের সঙ্গে প্রতি সপ্তাহে 2 সপ্তাহে একবার দেখা করেন, তাদের প্রত্যেককেই তিনি গত কয়েক মাস ধরে জিজ্ঞেস করছেন যে তারা আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে কি ভাবছে, তারা দল পুনর্গঠন সম্পর্কে এ সময়ে কিভাবে তারা দলের কমিটিগুলো নতুন করে ঘোষণা চাঙা করার বিষয়ে কি ভাবেন, এবং সেসব ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাদের তরফে, সাবেক এমপিদের তরফে শেখ হাসিনা সাধারণত এই উত্তরটা পেয়েছেন যে একদিকে যেমন দলের এই টালমাটাল অবস্থায় নতুন করে কমিটি ঘোষণা করে কাউকে কাউকে নতুন করে বিপদগ্রস্ত করা হবে কিনা সে প্রশ্ন আওয়ামী লীগকে করতে হবে, দ্বিতীয়ত এই সময়ে একবার নেতৃত্ব পরিবর্তন করে আরেক নতুন নেতৃত্ব এনে দলের ভেতরে নতুন করে যে টানাপোড়েন সৃষ্টি করা হবে সেটাও দলের জন্য মঙ্গলজনক হবে কিনা সে প্রশ্ন সাবেক অনেক এমপিরা তুলছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের অনেকে শেখ হাসিনার সঙ্গে আলাপের সময় তুলেছেন, কিন্তু তাদের প্রত্যেকেরই একরকমের ইতিবাচক মনোভাব আছে। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দলের দায়িত্ব নেবেন, এই ঘোষণাটা যদি এ সময়ে বা খুব শিগগিরই দলের ভেতর থেকে দিয়ে দেওয়া হয় সে বিষয়টা নিয়ে। কাজেই শেখ হাসিনা এই আলোচনাটা কিন্তু একরকমের তার দলের ভেতরেও বারবার তুলছেন, তা খুবই ছোট পরিসরে তিনি যখন আলোচনা করার সুযোগ পাচ্ছেন। শেখ হাসিনা সকল নির্বাচনী এলাকাগুলোর সঙ্গে তাদের নেতাকর্মীদের ধরে ধরে, মানে এক একটা নির্বাচনী এলাকা ধরে ধরে যখন আলাপ করেন, তখনও এই যে নতুন কমিটি ঘোষণা কিংবা এই নতুন নেতৃবৃন্দ নির্বাচনের জন্য তিনি কোনো তাড়াহুড়া দেখেন না কোনো নির্বাচনী এলাকাতেই, বরং প্রত্যেকটি নির্বাচনী এলাকাতেই যে নেতাকর্মীরা দেশেও আছেন তারাও শেখ হাসিনার সঙ্গে আলোচনায় মূলত এই যে কিভাবে তারা বেরিয়ে আসতে পারেন এবং কিভাবে তারা সংগঠিত থাকতে পারেন, নিরাপদ থাকতে পারেন, কিভাবে ধীরে ধীরে আসলে আইনি লড়াই লড়ে জেল জুলুম থেকে তাদের এক রকমের নিস্তার পাওয়ার ব্যবস্থা করা যায়, এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তবে যেসব জায়গায় একেবারেই সক্রিয় কমিটি নেই, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগের সেসব জায়গায় কিন্তু এরই মধ্যে কমিটি ঘোষণা, নতুন কমিটি ঘোষণা শুরু হয়েছে। কাজেই আওয়ামী লীগ যে একরকমের পুনর্গঠন করা হবে, মানে যেই জায়গায় যেমন দরকার সেই জায়গায় তেমন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগকে যে এলাকা ভিত্তি করে সক্রিয় করার সর্বোচ্চ প্রচেষ্টার দিকে এগিয়ে যাওয়া হবে, সেই ইঙ্গিতটা কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের যত রকম সংযোগ ঘটছে শেখ হাসিনার সঙ্গে, কিংবা আওয়ামী লীগের অন্যান্য পর্যায়ের নেতা কর্মীরা যত রকম তাদের বিভিন্ন ফোরামে আলাপ করছেন, সেখানে সেটা পরিষ্কার আওয়ামী লীগের নেতা কর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে। কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা, বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা
হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণভাবে জোরালো হয়ে উঠেছে। এই যে বাংলাদেশে একটা খবর ছড়ানোর চেষ্টা হয়েছে খলিলুর রহমানদের সফরের পরেও, যে সফরে আদৌ শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কথা তুলেছেন কিনা সেটাই নিশ্চিত নয়। তারপর যে সংবাদ মাধ্যমে একটা রব তোলা হলো যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের, তার মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশের প্রত্যর্পণ আহ্বানের বিষয়টি তারা এখন খতিয়ে দেখছেন, এবং তার মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যম এমন ভাবে খবরটা পরিবেশন করলো যেন মনে হলো ভারত সরকার দিল্লি থেকে শেখ হাসিনাকে ঢাকায় পাঠানোর কথা ভাবছে। রণধীর জয়সওয়াল যে কথাটা বলেছেন, রুটিন উত্তর বরাবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই উত্তরই দিয়ে এসেছে যে তারা খতিয়ে দেখছে বাংলাদেশের প্রত্যর্পণের আহ্বানের বিষয়টি, মানে যেই অনুরোধ বা আহ্বান তাদের কাছে সেই ইউনূস সরকারের আমলেই পাঠানো হয়েছিল। কিন্তু ভারত সরকার যে মূলত শেখ হাসিনাকে সম্পূর্ণরূপে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে, তার প্রমাণ হচ্ছে যে একদিকে শেখ হাসিনা নিয়মিত এমনকি মুখোমুখি সাক্ষাৎ করছেন গত প্রায় 1 বছর ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে। অন্যদিকে এই যে শেখ হাসিনা পরিবারের সদস্যদের খুব শিগগিরই একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সজীব ওয়াজেদ জয়কে কিন্তু জুন মাসেও একেবারে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় এয়ারপোর্ট থেকে রীতিমতো সিকিউরিটি এসকর্ট দিয়ে তার মায়ের ঠিকানা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ভারতীয় সরকারের সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানে। কাজেই এ দফায়ও এই যে শেখ পরিবারকে একটা একত্রিত হওয়ার অনুমোদন এবং সুযোগ ভারত সরকারের তরফে দেওয়া হচ্ছে, এতে পরিষ্কার ভারত সরকার আওয়ামী লীগকে খুব শিগগিরই মাঠে সক্রিয় দেখতে চায়। এবং ভারত সরকার আসলে এই যে তারেক রহমান সরকার এসে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমটা নিষিদ্ধ করতে রীতিমতো আইন পাশ করেছে, এই বিষয়টা নিয়ে এতটাই অসন্তুষ্ট যে ভারত সরকার এই বিষয়গুলো এখন বরং ভাবছে যে বাংলাদেশের সঙ্গে ভিসার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কি খুব শিগগিরই স্বাভাবিকীকরণ করা উচিত কিনা। মানে মেডিকেল ভিসা, বিজনেস ভিসা ধীরে ধীরে খুলবে বটে ভারত, কিন্তু ট্যুরিস্ট ভিসার বিষয়টা খুব শিগগিরই স্বাভাবিক করাটা ভারতের জন্য মঙ্গলজনক হবে কিনা, বা ভারত ওই বিষয়টা হাতে ধরে রেখে বরং দর কষাকষির সুযোগটা খোলা রাখতে চাইছে। ভারত যত সহজে জ্বালানি তেল সরবরাহ করেছে বাংলাদেশকে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর, সংকট শুরু হওয়ার পর, এখন তারেক রহমান সরকারের প্রতি তারা সে আস্থা রাখতে পারছে না যে এই সরবরাহ, এই সাপোর্ট, এই সমর্থন তারা দিয়েই যাবে কিনা। কাজেই ভারত তার দর কষাকষির নানা অস্ত্র একদিকে হাতে রাখছে, নানা কৌশল হাতে রাখছে, জ্বালানি আছে, ভিসা আছে, ট্রান্সশিপমেন্ট আছে, এগুলো তারা হাতেই ধরে রাখতে চাইছে। তারেক রহমান সরকার কোন দিকে হাঁটেন সেটা পরখ করে তারপর পরবর্তী পদক্ষেপ নিতে চাইছেন, এবং ভারত সরকার চাইছেন শেখ হাসিনা সক্রিয় থাকুন তার দল পুনর্গঠনের কাজে, সংগঠনের কাজে। নতুন নেতা হিসেবে অন্য কাউকে খোঁজার কথা একেবারেই যে ভারত সরকার ভাবছে না তার প্রমাণ ভারত সরকার শেখ হাসিনাকেই পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছেন দিল্লিতে বসে, অথচ তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা দিল্লি ঘুরে এসেও বলেছেন তারা নাকি ভারত সরকারকে বলেছেন যে ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন সে বিষয়ে নাকি কড়া বার্তা তারা দিয়ে এসেছেন ভারত সরকারকে।